ওম শান্তি। সমস্ত রুহানি ভাই ও বোনেদের আজকের এই বিশেষ মুরলি মন্থনে স্বাগত জানাই। প্রতিদিনের এই কর্পোরেট দুনিয়ার চরম বিশৃঙ্খলা আর মানসিক অবসাদ থেকে বাঁচার উপায় খুঁজতে আমরা কোথায় না যাই। একদম ঠিক। সবাই কিছু না কিছু খুঁজছে। হ্যাঁ, তো আজ আমরা ০৪ এপ্রিল ২০২৬-এর মুরলির এমন কিছু গভীর ধারণার ভেতরে ঢুকতে চলেছি, যা শুধু শোনার জন্য নয়। এই ধারণাগুলো আসলে দৈনন্দিন জীবনের প্রেক্ষাপটে আমাদের চিন্তাধারার পুরো অপারেটিং সিস্টেমটাকেই বদলে দেওয়ার একটা রূপরেখা। ওম শান্তি। হ্যাঁ, এই মুরলির সবচেয়ে শক্তিশালী দিকটাই হলো যে এটা আধ্যাত্মিকতাকে কোনো তাত্ত্বিক দর্শনের জায়গায় আটকে রাখেনি। আমরা সাধারণত ভাবি জ্ঞান অর্জন করা মানেই সংসার থেকে দূরে সরে যাওয়া বা সব ছেড়ে দেওয়া। কিন্তু এই আলোচনা আমাদের শেখায় কিভাবে চরম কোলাহলের মাঝখানে দাঁড়িয়েও আমরা মনস্তাত্ত্বিক স্তরে একটা নিখুঁত সুরক্ষা বলয় তৈরি করতে পারি। একটা শিল্ড আর কি। ঠিক তাই। আমাদের মস্তিষ্কের প্রসেসর যেভাবে চারপাশের পৃথিবীকে বিশ্লেষণ করে, সেই কাঠামোটাকেই নতুন করে সাজানোর কথা বলা হয়েছে। এই অপারেটিং সিস্টেম বদলানোর কথায় একটা প্রচলিত ধারণার কথা মাথায় আসছে। সাধারণ সমাজে অনেকেই মনে করেন আধ্যাত্মিকতা মানেই একটা একঘেয়ে ব্যাপার, হ্যাঁ, একটা নীরস জীবন। জীবনটাকে নীরস করে ফেলা আর সারাদিন একটা গম্ভীর মুখ করে বসে থাকা। কিন্তু আজকের মুরলিতে তো ঠিক এর বিপরীত একটা শব্দ ব্যবহার করা হয়েছে, রমণীয় বা চিত্তাকর্ষক। হুম। তো এই রমণীয়তা কোনো বাহ্যিক সাজগোজ নয়। তাহলে এই ভেতরের প্রফুল্লতার আসল বিজ্ঞানটা কি? এর বিজ্ঞানটা আসলে লুকিয়ে আছে প্রাপ্তির নিশ্চয়তার মধ্যে। মুরলিতে অলফ এবং বেয়ের একটা অপূর্ব মনস্তাত্ত্বিক রূপরেখা দেওয়া হয়েছে। আচ্ছা। আমরা জানি অলফ হলেন স্বয়ং পরমপিতা, শিব বাবা। আর বে হল বাদশাহী বা ভবিষ্যতের স্বর্ণিম দুনিয়ার সেই অসীম উত্তরাধিকার। বুঝতে পারছি। এখন ভেবে দেখুন, যখন কোনো মানুষের কাছে এই অলফ এবং বে এই দুটোরই সম্পূর্ণ নিশ্চয়তা চলে আসে, তখন তার মানসিক অবস্থাটা কেমন হয়? তার ভেতরে তো কোনো শূন্যতা থাকে না। একদমই না। সে ভেতর থেকে প্রফুল্ল বা রমণীয় না হয়ে পারেই না। কারণ যার কাছে ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকার রয়েছে, তার কাছে জাগতিক ছোটখাটো অপ্রাপ্তিগুলো কোনো প্রভাব ফেলতে পারে না। বিষয়টা যদি আমরা আমাদের বর্তমান কর্মজীবনের সাথে মেলাই, তাহলে ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়ায়। ধরা যাক, কেউ একজন অফিসে খুব সাধারণ একটা ডেস্কে কাজ করছে আর বস তাকে বকাঝকা করছে। হ্যাঁ, রোজগার ঘটনা আর কি। কিন্তু সে সবেমাত্র জানতে পেরেছে যে সে শতাব্দীর সবচেয়ে বড় প্রমোশন বা একটা বিশাল উত্তরাধিকার পেতে চলেছে। তখন ওই বসের বকা বা অফিসের ছোটখাটো রাজনীতি তার কাছে একেবারে হাস্যকর মনে হবে। ঠিক, সে তো মনে মনে হাসবে। একদম। তার ভেতরে যে একটা নিরবচ্ছিন্ন আনন্দের ফোয়ারা ছুটবে, সেটা তার মুখেও প্রতিফলিত হবে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। এই ভেতরের আনন্দ বা প্রফুল্লতা তো ব্যক্তিগত একটা অনুভূতি, তাই না? মুরলিতে বলা হচ্ছে যে এটি বাইরের একটি চুম্বকীয় আকর্ষণে পরিণত হয়। নিজের ভেতরে আনন্দ থাকলে সেটা বাইরের মানুষকে ভৌতভাবে আকর্ষণ করবে কিভাবে? কানেকশনটা কোথায়, তাই তো? হ্যাঁ, আমি এই দুটো বিন্দুর মধ্যে কোনো সরাসরি সংযোগ খুঁজে পাচ্ছি না। এই সংযোগটা বুঝতে হলে আমাদের দেবতাদের মূর্তির দিকে তাকাতে হবে। শতাব্দীর পর শতাব্দী ধরে অত্যন্ত অহংকারী মানুষ, বড় বড় রাজা মহারাজা, এমনকি ত্যাগী সন্ন্যাসীরাও কেন ওই জড় মূর্তিগুলোর সামনে গিয়ে মাথা নত করেন? সত্যি তো, কেন করেন? এর উত্তর মূর্তির বাহ্যিক সৌন্দর্যের মধ্যে নেই। এর পেছনের মূল শক্তিটা হল পবিত্রতার চুম্বক। পবিত্রতা কোনো সাধারণ ভালো মানুষই নয়। এটি হলো আত্মার এমন এক অবস্থা যেখানে কোনো অন্তর্দ্বন্দ্ব, স্বার্থপরতা বা অহংকারের রুক্ষতা নেই। একটা নিখুঁত শান্তি। ঠিক। অপবিত্রতা বা অহংকার সবসময় একটা ঘর্ষণের সৃষ্টি করে, যা মানুষকে ক্লান্ত করে দেয়। কিন্তু ১০০% পবিত্র আত্মা হলো এমন এক অদৃশ্য চুম্বক, যার কাছে গেলে মানুষের নিজের ক্লান্ত অহংকারও শান্ত হয়ে যায়। আরে বাপরে! পূর্ণ পবিত্রতার কই প্রখর শক্তির সামনে অপবিত্রতাকে মাথা নত করতেই হয়, কারণ পবিত্রতা মানুষকে এক পরম আশ্রয় দেয়। অহংকারী মানুষ আসলে তার নিজের ভেতরে চলা অবিরাম যুদ্ধ থেকে বাঁচতেই পবিত্রতার ওই শান্ত আকর্ষণের কাছে আত্মসমর্পণ করে। পবিত্রতার চুম্বক রূপকটা সত্যিই অসাধারণ। একদম তাই।
আর এই শক্তি সঞ্চয়ের প্রসঙ্গে মুরলীতে সোলার প্যানেলের যে উদাহরণটি দেওয়া হয়েছে সেটা তো আরও বেশি প্রাসঙ্গিক। একটা সোলার প্যানেল যেমন সারাদিন কোনো শব্দ না করে একদম নীরবে সূর্যের আলো শোষণ করতে থাকে। হ্যাঁ, আর রাতের অন্ধকারে সেই সঞ্চিত শক্তি আলো হয়ে চারপাশ আলোকিত করে। ঠিক তেমনি বর্তমানে এই সঙ্গম যুগে স্মরণের যাত্রার বা ইয়াদকি যাত্রার মাধ্যমে এই পবিত্রতা আমাদের ভেতরে সঞ্চিত হয়। কিন্তু এখানেই তো বাস্তবতার একটা বড় ধাক্কা আছে। সেটা কেমন? সোলার প্যানেল হয়তো একটা শান্ত ছাদে নীরবে শক্তি সঞ্চয় করে, কিন্তু আমরা তো আর রাতারাতি 100% পবিত্র হয়ে যাই না। আর আমাদের চারপাশের পরিবেশও কোনো শান্ত আশ্রম নয়। একদম বাস্তব কথা। এই চরম অগোছালো, জটিল এবং কোলাহলপূর্ণ দুনিয়ায় থেকে প্রতিদিনের ট্রাফিক আর অফিসের ডেডলাইনের মাঝে এই স্তরের পবিত্রতা কিভাবে অর্জন করা সম্ভব? অত্যন্ত প্র্যাকটিক্যাল একটা জায়গা এটি। আমরা তো আর সংসার ছেড়ে পাহাড়ে চলে যেতে পারি না। আর ঠিক এই কারণে মুরলিতে একটি চমকপ্রদ মানসিক অবস্থার কথা বলা হয়েছে, যাকে বলা হচ্ছে বনবাস। বনবাস। এই বনবাস শব্দটা শুনলেই তো মনে হয় সবকিছু ছেড়ে বনে চলে যাওয়ার কথা বলা হচ্ছে। এখানেই হলো রূপকের আসল সৌন্দর্য। এটি কোনো ভৌগোলিক অবস্থান নয়, এটি আসলে একটি মানসিক রূপান্তর। মানে মুরলিতে বিয়ের আগে একজন কনের খুব সুন্দর একটা লৌকিক উদাহরণ দেয়া হয়েছে। বিয়ের আগে কোণে, মানে ওই যে গায়ে হলুদের সময়ে যেমন থাকে? হ্যাঁ, ঠিক ধরেছেন। বিয়ের আগে কনে যেমন বনবাসে থাকে। হয়তো সে খুব সাধারণ বা ময়লা কাপড় পরে থাকে, তার কোনো সাজগোজ থাকে না। এর পেছনের মনস্তত্ত্বটা কি? কারণ তার মন তখন তার নতুন জীবনের দিকে। একদম। তার মন তখন আর তার বর্তমান বাড়িতে নেই। তার পুরো চেতনা তার নতুন শ্বশুরবাড়ির দিকে, মানে ভবিষ্যতের নতুন জীবনের দিকে স্থানান্তরিত হয়ে গেছে। আচ্ছা। পুরনো বাড়ির কাপড়ের প্রতি বা সাজগোজের প্রতি তার আর কোনো মোহ থাকে না। ঠিক একইভাবে আত্মিক স্তরে এই বনবাস কোনো বাহ্যিক অপরিচ্ছন্নতা বা দায়িত্বহীনতা নয়। এটি হল দেহাভিমান থেকে পুরোপুরি মুক্ত হওয়ার একটি সাইকোলজিক্যাল স্টেট। দারুণ। পুরনো দুনিয়া বা রাবণপুরী থেকে নতুন দুনিয়া বা বিষ্ণুপুরীতে যাওয়ার যে মানসিক প্রস্তুতি, সেটাই হলো এই বনবাস। হ্যাঁ। এই কনসেপ্টটা তো আধুনিক কর্পোরেট জীবনের জন্য একটা লাইফ হ্যাক হতে পারে। আমরা একে স্টেলথ মোড বলতে পারি। মানে ধরা যাক, কেউ হয়তো অফিসে খুব সাধারণ একটা কাজ করছে, অথবা সংসারের অত্যন্ত একঘেয়ে কোনো দায়িত্ব পালন করছে। বাইরের দুনিয়ার কাছে সে অত্যন্ত সাধারণ একজন মানুষ। হ্যাঁ। কিন্তু তার ভেতরে ওই স্টেলথ মোডের আড়ালে বিশ্বের মালিক হওয়ার এক শ্রেষ্ঠ নেশা কাজ করছে। সে জানে যে এই বর্তমান পরিস্থিতি তার আসল পরিচয় নয়। ঠিক তাই। কিন্তু এই যে সারাদিন স্টেলথ মোডে থাকার কথা আমরা বলছি, এটা তো প্রচণ্ড মানসিক শক্তি ব্যাপার। এর জন্য যে অবিরাম শক্তি প্রয়োজন, তা কি শুধু এই তত্ত্বগুলো জানলেই চলে আসে? ঠিক এই জায়গাটাতেই আসলে জ্ঞান এবং যোগের পার্থক্যটা খুব স্পষ্টভাবে বুঝতে হবে। শুধু তত্ত্ব জানলে এই স্টেলথ মোড ধরে রাখা যায় না। তাহলে উপায়? মুরলিতে জ্ঞান এবং যোগের জৌহর, এই দুটি বিষয়কে সম্পূর্ণ আলাদাভাবে দেখানো হয়েছে। জ্ঞান হলো কেবল তত্ত্ব বা ইনফরমেশন। ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় যদি বলি, জ্ঞান হলো একটি অত্যন্ত শক্তিশালী ইঞ্জিনের ব্লুপ্রিন্ট। ওকে, ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট আমাদের বলে দেয় ইঞ্জিনটা কিভাবে কাজ করবে, এর কোথায় কি পার্টস আছে। কিন্তু শুধু একটি নিখুঁত ব্লুপ্রিন্ট দিয়ে কি একটা গাড়ি 1 ইঞ্চিও এগোতে পারে? কোনোভাবেই না। ব্লুপ্রিন্ট যত ভালোই হোক, সেটাকে চালানোর জন্য তো আসল জ্বালানি বা শক্তি লাগবে। একদম। আর যোগ হলো সেই জ্বালানি বা জৌহার, যা ওই ইঞ্জিনকে শক্তি দেয়। শুধু থিওরি জানলে বা ইনফরমেশন মুখস্থ রাখলে মনস্তাত্ত্বিক পরিবর্তন আসে না। বুঝতে পারছি। পরমাত্মার সাথে যোগ বা যুক্ত হওয়ার ফলেই আত্মার ভেতরে সেই সূক্ষ্ম শক্তি সঞ্চারিত হয়। জ্ঞান আমাদের পথ দেখায়, কিন্তু যোগ আমাদের সেই পথে চলার শক্তি যোগায়। তার মানে কেউ হয়তো মুরলির সমস্ত পয়েন্ট মুখস্থ বলতে পারে, কিন্তু তার ভেতরে যোগের জ্বালানি না থাকলে বাস্তবে সে কোনো পরিস্থিতি সামলাতে পারবে না। ঠিক তাই। যোগ বলের এই শক্তির কথা বলতে গিয়ে মুরলিতে যে পবিত্র দৃষ্টি বা সাইলেন্সের কথা বলা হয়েছে, তার মেকানিজমটা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়। মানে আমরা তো কথায় কথায় তর্ক করি, ঘণ্টার পর ঘণ্টা যুক্তি দিই। হ্যাঁ, সারাদিন সেটাই চলে। কিন্তু বলা হচ্ছে শুধু একটি পবিত্র দৃষ্টি দিয়ে কাউকে নির্বাক করে দেওয়া সম্ভব। এর কারণটা কি এমন যে শব্দ শুধু মানুষের মস্তিষ্কে পৌঁছায়, যা তার অহংকার দিয়ে ঢাকা থাকে? হ্যাঁ,
আর যোগযুক্ত পবিত্র দৃষ্টি সেই ইগোর দেয়াল টোপকে সরাসরি আত্মায় গিয়ে আঘাত করে। হ্যাঁ, ঠিক তাই। শব্দ দিয়ে যখন আমরা কিছু বোঝাতে চাই, তখন অপর দিকের মানুষটি তার নিজস্ব যুক্তি দিয়ে একটা প্রতিরক্ষামূলক দেয়াল তৈরি করে ফেলে। ডিফেন্স মেকানিজম। একদম। কিন্তু সাইলেন্স বা পবিত্র দৃষ্টির কোনো ভাষা নেই, তাই তার বিরুদ্ধে কোনো দেয়ালও কাজ করে না। এটি সরাসরি আত্মার গভীরে গিয়ে নাড়া দেয়। কিন্তু একটু দাঁড়ান, এই যে এত বিশাল শক্তির কথা আমরা বলছি, অনন্তকালের হিসেব, পবিত্রতার চুম্বক, পরমাত্মার সাথে সরাসরি সংযোগ, এই বিপুল পরিমাণ শক্তি ধারণ করার জন্য একটা আত্মার ক্যাপাসিটি ঠিক কতটা হওয়া প্রয়োজন? আত্মার এই অবিশ্বাস্য ধারণ ক্ষমতা এবং তার স্বভাব বোঝানোর জন্য মুরলীতে রূপকথার একটি সুপরিচিত চরিত্রকে রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে, জিন বা জিন। আচ্ছা, জিনের গল্প। হ্যাঁ, আমরা সবাই গল্পে শুনেছি যে জিন হলো এমন এক সত্তা যার অসীম শক্তি আছে, কিন্তু তাকে যদি কোনো কাজে ব্যস্ত না রাখা হয়, তবে সে নিজের মালিককেই খেয়ে ফেলতে আসে। হ্যাঁ, তাই তাকে বারবার কাজ দিতে হতো। তাই তো গল্পে জিনকে সিঁড়ি দিয়ে ওঠানামা করার কাজ দেয়া হয়েছিল। বাবা বলছেন, ব্রাহ্মণ আত্মারাই হলো এই অসীম জগতের ১ নম্বর জিন। ১ নম্বর জিন। কিন্তু মানুষের মনকে বা আত্মাকে এই জিনের সাথে তুলনা করার পেছনের মেকানিজমটা কি? কেন এই ৮৪ জন্মের সিঁড়ির ওঠানামার কাজটা এত জরুরি? কারণ আমাদের মন স্বভাবগতভাবেই চরম সক্রিয়। সে সবসময় কিছু না কিছু নিয়ে ভাবতে চায়। যদি তাকে এই বিশাল ৮৪ জন্মের অনন্ত চক্রের আদি থেকে অন্ত পর্যন্ত উঠানামার চিন্তায় ব্যস্ত রাখা না হয়, তবে সে কি করবে? কি করবে? আজেবাজে চিন্তা। একদম। সে আমাদের দৈনন্দিন জীবনের খুব তুচ্ছ বিষয়গুলো নিয়ে অতি বিশ্লেষণ বা ওভার থিঙ্কিং শুরু করবে। অফিসে ওই মানুষটা আমাকে কেন ওরকম বলল, আমার সাথে কেন এমন হলো, উফ, হ্যাঁ, রোজকার সমস্যা। মন তখন এই ছোট বিষয়গুলোকে আঁকড়ে ধরে নিজেকেই শেষ করতে থাকবে, ঠিক ওই জিনের মতো। তাই মনকে এই বিশাল আধ্যাত্মিক চিন্তায় ব্যস্ত রাখাটা তার নিজের সুরক্ষার জন্যই অপরিহার্য। অসাধারণ একটা সাইকোলজিক্যাল ইনসাইট। মানে মনকে যদি মহাজাগতিক চিন্তায় ব্যস্ত না রাখা হয়, তবে সে পাড়ার গসিপ নিয়ে নিজেকে ধ্বংস করবে। হ্যাঁ, এই প্রসঙ্গেই তো রূপ বসন্ত ধারণাটি চলে আসে, তাই না? মুরলীতে বলা হয়েছে, আত্মার রূপ হল একটি অত্যন্ত ক্ষুদ্র বিন্দুর মতো, আজকের দিনের আধুনিকতম মাইক্রোচিপের চেয়েও বহুগুণ ছোট একটি বিন্দু। একদম ঠিক বলেছেন। আর প্রতিটি জন্মের পুঙ্খানুপুঙ্খ তথ্য বসন্ত বা অবিনাশী সম্পদ হিসেবে লোড করা আছে। ভাবা যায় কতটা ডেটা! এটি এমন এক সুপার অপারেটিং সিস্টেম যা অনন্তকাল ধরে চলছে, কিন্তু কখনো মুছে যায় না বা ক্র্যাশ করে না। যখন কেউ এই বিশাল জুম আউট দৃষ্টিভঙ্গি দিয়ে নিজেকে দেখতে শেখে, তখন তো দৈনন্দিন জীবনের ছোটখাটো বিষয়গুলো এমনিতেই ধূলিকণার মতো তুচ্ছ মনে হওয়ার কথা। ঠিক এটাই সেই স্টেলথ মোডের আসল শক্তি। যখন আমরা নিজেদের এই অনন্ত ইতিহাসের ধারক হিসাবে উপলব্ধি করি, তখন বর্তমানের ছোটখাটো অপমান বা ক্ষতি আমাদের আর বিচলিত করতে পারে না। কিন্তু এই বিশাল দৃষ্টিভঙ্গি বা ডিট্যাচমেন্ট পেয়ে গেলে তো একটা বড় সমস্যা হতে পারে। কিরকম সমস্যা? মানুষের মনে হতে পারে, আমি তো অনন্তকালের এক সত্তা, এই তুচ্ছ অফিসের কাজ বা সংসারের দায়িত্ব পালন করে কি হবে? আমরা কি তখন দায়িত্বজ্ঞানহীন বা উদাসীন হয়ে পড়ব না? এটা একটা খুব সাধারণ প্রশ্ন। এই বৈরাগ্য এবং বাস্তব জীবনের দায়িত্বের মধ্যে ভারসাম্য রাখাটা তো অত্যন্ত কঠিন। এই ভারসাম্য বজায় রাখার জন্যই মুরলীতে দুটি চমৎকার পদবীর কথা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। একটি হল রাজঋষি এবং অন্যটি হল সচ্চা সদাগর বা সত্যিকারের ব্যবসায়ী। রাজঋষি, এটা একটু বুঝিয়ে বলবেন? ঋষি মানে হলেন তিনি, যিনি মানসিক দিক থেকে এই পুরনো দুনিয়ার প্রতি সম্পূর্ণ বৈরাগ্য রাখেন। অনেকটা পদ্মফুলের মতো, যা কাদায় জন্মায়, কাদার মধ্যেই থাকে, কিন্তু কাদা থেকে সম্পূর্ণ আলাদা থাকে। বাহ, চমৎকার। আর রাজ? আর রাজ মানে হলেন তিনি, যিনি নিজের সমস্ত ইন্দ্রিয়গুলোর উপর রাজত্ব করেন। এর অর্থ হল তিনি সংসার ছাড়ছেন না, দায়িত্ব এড়াচ্ছেন না, কিন্তু তিনি নিজের ইন্দ্রিয় বা বাসনার দাসও নন। তিনি পরিস্থিতি দ্বারা নিয়ন্ত্রিত হন না, বরং তিনি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করেন। আর এই স্থিতিতে থাকার জন্যই বোধহয় সাচ্চা সওদাগারের মতো প্রতিদিন রাতে নিজের পোতামেল বা ডেইলি চার্ট চেক করার কথা বলা হয়েছে, সারাদিনের লাভ লোকসানের হিসাব রাখা। হ্যাঁ, একদম। কিন্তু এখানেই একটা খুব বিপজ্জনক ফাঁদ আছে বলে আমার মনে হয়। আমরা যখন নিজেদের ভুল ত্রুটি অডিট করতে যাই, তখন তো খুব সহজেই অপরাধ বোধ বা গিল্টে জড়িয়ে পড়ি।
গিল্ট ট্রিপ। হ্যাঁ, মানে আজ আমি রেগে গেলাম, আমি তো কোনো কাজেই আসলাম না। এই ধরনের চিন্তায় মানুষ ডিপ্রেশনে চলে যায়। এই পোতামিল চেক করাটা যদি একটা আত্মশাস্তির মাধ্যম হয়ে ওঠে, তবে তো সেটা লাভের চেয়ে ক্ষতিই বেশি করবে, তাই না? ঠিক এখানেই অবজেক্টিভ বা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির প্রয়োজন। বাবার কাছে এই পোতামিল চেক করাটা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়। আচ্ছা। একজন সত্যিকারের ব্যবসায়ী যখন দেখে তার ব্যবসায় লোকসান হয়েছে, সে কি ফ্লোরে বসে কাঁদতে শুরু করে? না, তা তো করেই না। সে নিরপেক্ষভাবে খতিয়ে দেখে যে লোকসানটা কোথা দিয়ে হলো। সে ওই ছিদ্রটা বন্ধ করার ব্যবস্থা করে। পোতামিলের উদ্দেশ্যও ঠিক তাই। বুঝতে পারলাম। এর উদ্দেশ্য হল আমাদের বুদ্ধিরূপী ঝুলির ছিদ্রগুলো খুঁজে বের করা। সারাদিনে কোথায় আমার শক্তি নষ্ট হলো, কোথায় আমি একটু রেগে গেলাম, সেটা দেখা এবং কোনো অপরাধ বোধ বা গিল্ট ছাড়াই শিব বাবার সামনে সব সত্যি বলে নিজের অ্যাকাউন্ট ক্লিয়ার করে নেওয়া। মানে জাস্ট স্বীকার করে নেওয়া। হ্যাঁ, অহংকারই আসলে অপরাধবোধ তৈরি করে। কারণ তখন মনে হয় আমি এত খারাপ কাজ কিভাবে করলাম। কিন্তু যখন আমরা শুধু ছিদ্রটা বন্ধ করার দিকে ফোকাস করি, তখন আত্মা হালকা হয়। তার মানে নিজের ভুলটা স্বীকার করে সেটা সংশোধন করা এবং পরের দিনের জন্য সম্পূর্ণ ফ্রেশ হওয়া। হ্যাঁ, যখন আমরা অপরাধ বোধ ছাড়া নিজেদের এই নিরপেক্ষ অডিট করি এবং রোজ নিজেদের উন্নত করি, তখন আমাদের ভেতরে অহংকারের বদলে এমন এক গুণের জন্ম হয় যা মুরলির আজকের আশীর্বাদ বা বরদানে খুব সুন্দরভাবে বলা হয়েছে। হ্যাঁ, আজকের বরদানের সারমর্ম হল নিমিত্ত এবং নম্রচিত্ত হওয়া। নিমিত্ত হওয়া। এখন সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে নম্র হওয়া মানেই দুর্বল হওয়া। দুনিয়ার চোখে যে নিজে নত হচ্ছে, সে কিভাবে বিশ্বকে নত করাবে? হ্যাঁ, সাধারণত তো মানুষ নম্রতাকে দুর্বলতাই ভাবে। কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞানের সমীকরণটা সম্পূর্ণ ভিন্ন। যে আত্মা জ্ঞান ও পবিত্রতায় যত বেশি ভরপুর, সে ফলের ভারে নত হওয়া গাছের ডালের মতোই স্বাভাবিকভাবে নম্র হয়। ফলের ভারে নত গাছ। একটা ফাঁকা ডাল সবসময় শক্ত হয়ে সোজা দাঁড়িয়ে থাকে, কারণ তার ভেতরে কোনো ওজন নেই। অহংকার হল সেই ভেতরের শূন্যতা। কিন্তু ফল ভর্তি ডাল স্বাভাবিকভাবেই নিচের দিকে ঝুঁকে থাকে। তার এই নম্রতা কোনো ভয় থেকে আসে না, আসে পূর্ণতা থেকে। অসাধারণ। সে নিজেকে কেবল একটি তার বা নিমিত্ত মনে করে, যার ভেতর দিয়ে পরমাত্মার শক্তির কারেন্ট বইছে। একটা তার কি কখনো অহংকার করে যে সে নিজে আলো জ্বালাচ্ছে? সত্যিই তো। খুব সুন্দর মেকানিজম, ফলের ভারে নত হওয়া গাছ। আর এই নম্রতার সাথেই আজকের স্লোগানটি দারুণভাবে মিলে যায়। সমস্যা স্বরূপ নয়, সমাধান স্বরূপ হও। সলিউশন ওরিয়েন্টেড। বাস্তব জীবনে আমরা যদি দেখি, আমাদের বেশিরভাগ সমস্যার মূলেই থাকে অহংকার আর নিজের আধিপত্য জাহির করার চেষ্টা। মানে আমি ঠিক, তুমি ভুল। এই অহংকারের জেদটাই যে কোনো পরিস্থিতিকে জটিল করে তোলে। একদম তাই। কিন্তু যখন আমাদের জ্ঞানরূপী তীরের মাথায় এই নম্রতা ও মধুরতার মাখা লাগানো থাকে, তখন পরিস্থিতি যত বিকটে হোক না কেন, অফিসের চরম পলিটিক্স হোক বা সংসারের বড় কোনো বিবাদ, সবকিছু নিমেষে সমাধান হয়ে যায়। কারণ নম্র মানুষটি সমস্যা বা ইগো নিয়ে লড়ে না, সে সরাসরি সমাধানের পথ খোঁজে। একেবারে সঠিক পর্যবেক্ষণ। মধুরতা এবং নম্রতা ছাড়া জ্ঞান অনেকটা রুক্ষ তলোয়ারের মতো, যা শুধু কাটার কাজ করে। উফ, হ্যাঁ। কিন্তু যখন পূর্ণতা থেকে আসা নম্রতা থাকে, তখন সেই ব্যক্তি তার উপস্থিতিতেই চারপাশের পরিবেশের ঘর্ষণ কমিয়ে শান্ত করে দিতে পারেন। এটাই হলো সেই আসল রমণীয় বা চিত্তাকর্ষক হওয়া, যেখান থেকে আজকের আলোচনা আমরা শুরু করেছিলাম। একদম ঠিক। মানে পুরো বৃত্তটা যেন সম্পূর্ণ হলো। আধ্যাত্মিকতা যে কতটা রমণীয় হতে পারে তা দিয়ে আমরা শুরু করেছিলাম। তারপর পবিত্রতা চুম্বক হয়ে স্টেলথ মোডের মনস্তাত্ত্বিক বনবাস পেরিয়ে যোগের জ্বালানি দিয়ে নিজেদের রিচার্জ করে আর পরিশেষে নম্রচিত্ত হয়ে কিভাবে সেই রমণীয়তায় ফিরে আসা যায়, তার পুরো রোডম্যাপটাই আজ আমরা দেখলাম। একটা কমপ্লিট গাইড। সত্যি বলতে এটি শুধু একটি দর্শন নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনযাপনের একটি পূর্ণাঙ্গ এবং অত্যন্ত বাস্তবসম্মত ম্যানুয়াল। আমরা আমাদের আজকের এই গভীর মন্থনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। হ্যাঁ, সময় হয়ে এলো। বিদায় নেবার আগে একটি চূড়ান্ত চিন্তার খোরাক বা প্ররোচনামূলক ভাবনা দিয়ে শেষ করতে চাই, যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে আসতে পারে। অবশ্যই। আগামীকাল সকালে যখন কোনো ছোট কারণে আমাদের কারো মেজাজ খারাপ হবে, হয়তো ট্রাফিক সিগন্যালে কেউ অযথা হর্ন বাজাচ্ছে বা অফিসে কেউ অপ্রত্যাশিতভাবে কোনো সমালোচনা করেছে, তখন যদি আমরা একবার শুধু আমাদের ওই মাইক্রোচিপ রূপী বিন্দুর কথা মনে করি, নিজের অসীম সত্তার কথা। হ্যাঁ, আমরা যদি নিজেদের একটা প্রশ্ন করি,
আমাদের এই অনন্ত ৮৪ জন্মের সুপার অপারেটিং সিস্টেমটিকে রাস্তার কোনো সাধারণ ২ সেকেন্ডের গ্লিচ বা ত্রুটির জন্য আমরা কি ক্র্যাশ হতে দেব? একদমই না। নাকি একজন সত্যিকারের রাজঋষির মতো নিজের ভেতরের ওই স্টেলথ মোড অন করে একটুখানি মুচকি হেসে শান্তভাবে সব পরিস্থিতি পার করে এগিয়ে যাব? এই বিষয়টা নিয়ে আমরা সবাই মিলে একটু ভেবে দেখতে পারি। নিশ্চয়ই ভাবা উচিত। আজকের মতো আমাদের মুরলী মন্থন এখানেই শেষ হচ্ছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি।